একটু পর সব ব্যথা চলে যাবে রিজ। সকল জরা ব্যথা থেকে মুক্ত পাবে তুমি। কে কে তুমি? ভয়ার্থ গলায় বলল ভিক্টোরিসা। যুবক হাসলো সামান্য শব্দ করে। হাসিটা শুনতে চমৎকার লাগলো। যুবক কানের কাছে মুখ এনে বলল, আমি তুমি? কে তুমি? আন্দ্রেই। গলার একপাশে যুবক আলতো করে চুমু দিতেই শিউরে ওঠে ভিক্টোরিসা। ঢোক গিলে বলল, আন্দ্রেই? আন্দ্রেই, তোমার আন্দ্রেই। আমাকে তুমি চাও না রিজ, বলো। ভিক্টোরিসার মস্তিষ্ক 9 নম্বর মহাবিপদ সংকেত জানান দেয়, কিন্তু ওর লোভী দেহটা সব উপেক্ষা করে। জোর করলো ভিক্টোরিসাকে হ্যাঁ বলতে। ও বলে, হ্যাঁ যাই। গুড গান। আমি গার্ল নই। আহ! গলার কাছের ত্বক ছিদ্র করে সূচালো কিছু ঢুকে যেতে ব্যথায় আর্তনাদ করে উঠল। ছাড়াতে চাইলো যুবককে, কিন্তু পারল না। অসুরের মতো শক্তি যুবকের গায়ে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ভিক্টোরিসার দেহ একসময় নিস্তেজ হয়ে এলো। দেহটা মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে। ঝাপসা সিক্ত চোখে যুবকের মুখ দেখলো। এই মুখের আদল ও চিনেছে। এখন এই মুখ সুন্দর নয়, ভয়ঙ্কর বিভৎস লাগছে। মুখে লেগে আছে রক্ত। মৃত্যু ভয়ে কাঁদতে লাগলো ভিক্টোরিসা। যুবক ওর গালের একপাশে হাত রেখে বলল, হুশ, কাঁদে না বেবি, এখনই সব ব্যথা চলে যাবে। তাই তো চাও তুমি? প্লিজ মেরো না আমায়। বাঁচতে চাও? হ্যাঁ। যুবকের হাসির শব্দ আবার শুনতে পেল। গায়ে কাঁটা দিয়ে উঠল ভিক্টোরিসার। চোখ বন্ধ করে ফেললো। হঠাৎ ঠোঁটের কাছে নোনতা ভেজা কিছু টের পায়। ঠোঁট আলগা করো রিজ, পান করো অমৃত সুধা। এই তোমাকে সকল ব্যথা থেকে মুক্ত দেবে, আর আমাকে চিন্তা থেকে। ভিক্টোরিসা কিছু বুঝলো না, বোঝার মতো অবস্থাতেও নেই এই মুহূর্তে। ঠোঁট আলগা করে জিহ্বা দিয়ে গিলে ফেললো আঠালো ভেজা জিনিসটা। তারপর একেবারে নিস্তব্ধ হয়ে গেল। মেয়ের ওপরে রাগ বাড়ির চাকরদের ওপর উসুল করলেন জাস্টিনা। সবগুলোকে বকে ঝোঁকে কাঁদিয়ে ছাড়লেন। মাধবীর পায়ের জন্য স্থানীয় এক কবিরাজের কাছে গিয়েছেন, মাদা মাদলও না। রান্নাঘরে ইসাবেলা একা ছিল। জাস্টিনা এসে অকারণে ওকে বকতে আরম্ভ করলেন। ওর নিরাপত্তা দেখে পাশে রাখা পানি ভর্তি জগটা ছুঁড়ে মারলেন। সারা গা ভিজল, সাথে গলার কাছটা জগের কোণাতে খোঁচা লেগে কেটে গেল। এত অপমানে কেঁদেই ফেললো ইসাবেলা। জাস্টিনার বিন্দুমাত্র মায়া হলো না। কান্না শুনে কঠিন মুখে ধমকাতে লাগলেন। বাইরে গাড়ির হর্ন বাজতেই বেরিয়ে গেলেন কিচেন ছেড়ে। ইসাবেলা দুহাতে মুখ ঢেকে এক ছুটে চলে এলো ওদের থাকার রুমের সামনে। দরজা কাছে এসে থেমে যায়। ওকে কাঁদতে দেখলে মাধবী কষ্ট পাবে। ইসাবেলার রুমে ঢুকলো না। ফুপাতে ফুপাতে একটু দূরের অন্ধকারের দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে রইল। দুহাতে মুখ ঢেকে খুব কাঁদলো। ইচ্ছে করলো জাস্টিনার অপমানের প্রতিবাদ করতে পারতো, কিন্তু পরে কি হতো? এ বাড়ি থেকে ওদের বের করে দিতেন বেনাস। ইসাবেলার ভয় মাধবীকে নিয়ে। ও বেচারা এ বাড়ি ছেড়ে কোথায় গিয়ে উঠবে? কাছের মানুষদের জন্য কত কি সইতে হয় মানুষকে। বেলা, ইসাবেলার গলায় কান্না আটকে গেল। নিকোলাসের গলা শুনে চোখ তুলতেই সামনে দৃশ্যমান হলো নিকোলাস। হাঁটু ভেঙে বসলো ওর সামনে। আজলা ভরে ওর মুখটা তুলে উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে? ইসাবেলা মুখ সরিয়ে নেয় ওর আজলা থেকে। গত 2 দিন নিকোলাস ওর সাথে দেখা করতে আসেনি। পলকে দিয়ে গোপনে চিঠি পাঠিয়েছিল। জরুরি কাজে আটকা পড়েছে, তাই আসতে পারবে না। ইসাবেলার কেন যেন বিশ্বাস হয়নি চিঠির কথাগুলো। ওর মন বলেছে ইচ্ছে করে আসেনি নিকোলাস। নিকোলাস হাঁপ ছেড়ে বল, আই এম সরি। কেন? আমাকে এখন আর ভালো লাগছে না বলে? বেলা, ডাকবে না ওই নামে? তুমি ভেবেছো আমি বোকা, কিছু বুঝি না? পলকে চিঠি লিখলে আর সত্য গোপন করতে পারবে? ভুল তুমি। আমি তোমায় মন দিয়েছি, আমার সেই মন সব বলে দিতে পারে। তুমি দূরে সরে যেতে চাচ্ছ, তাই না? নিকোলাসের নীরবতায় ইসাবেলার বুকের বাপাশে চিনচিনে ব্যথার উদ্রেক হয়। আহত মুখে চেয়ে বলল, সত্যি তুমি দূরে সরে যেতে চাইছো নিকোলাস? এটাই হয়তো আমাদের জন্য ভালো। বেলা, স্তব্ধ হয়ে গেল ইসাবেলা। নিকোলাসের মুখের ভাষা বোঝা দেয়। দৃষ্টি নামিয়ে রেখেছে। ইসাবেলা আর সহ্য করতে পারল না। কষিয়ে চড় দিল নিকোলাসের চোয়ালে। দূরে সরে যাবি? এত সোজা? তবে কাছে কেন এসেছিলি? আমাকে ব্যবহার করতে, চুমু খেতে? চুমু খাওয়া শেষ, এখন মন উঠে গেছে? পিশাচ জানোয়ার, এই ছিল তোর মনে?
নিকোলাসের বুকে আঘাত করে কান্নাসিক্ত গলায় বলল। ওর হাত ধরে ফেলে নিকোলাস, রেগে বলে, কি বললে? আবার বলো। কেন বলবো? বলবো না। ছাড় আমার হাত। যা বলেছে আবার বলো বেলা। না বললে কি করবি? রক্ত খাবি? খা। নিকোলাসের মুখের সামনে উন্মুক্ত গলা বাড়িয়ে দেয় ইসাবেলা। গলার কাটা স্থানের রক্ত নিকোলাসের পিশাচটাকে উন্মাদ করে তোলে। রাগে ইসাবেলার কোনো দিকে খেয়াল নেই। দু চোখ বন্ধ করলো নিকোলাস, নিজেকে সংযত করতে বিড়বিড় করে বলল, ঘাড় সরাও বেলা, ঘাড় সরাও। কি হলো? খা, মেরে ফেল আমাকে, একেবারে শেষ করে ফেল, প্রতারক, মিথ্যাবাদী। শেষ শব্দ দুটো শুনে রেগে তাকায় নিকোলাস, কিন্তু রাগটা পড়ে যায় ওর রক্ত নেশার স্বভাবের দৌড়াতে। ইসাবেলা রাগের বশে গলা একেবারে মুখের কাছে এনেছে। নিকোলাসের দুঠোঁটের পাশ দিয়ে সাদা সদন্ত বেরিয়ে এলো। নিজেকে সংযত করার আগেই দাঁত দুটো বসিয়ে দিল ইসাবেলার গলায়। ব্যথা হিসিয়ে উঠে ইসাবেলা, পরক্ষণেই হতবিহ্বল হয়ে পড়ে। নিকোলাস যখন বুঝতে পারলো কি হয়েছে তখন অনেক দেরি হয়ে গেছে। রক্তমাখা মুখে ইসাবেলার গলা থেকে মুখ তুলে অস্ফুটে বলল, এ আমি কি করলাম বেলা? ইসাবেলা নিশ্চুপ হয়ে আছে, ওর দু চোখে জল। নিকোলাস হাত বাড়িয়ে ওকে ছুঁতে গেলে আটকে ওঠে, ছিটকে সরে যায় দূরে। স্বার্থপর, রক্ত পিশাচ, স্পর্শ করবে না আমাকে তুমি। ঘৃণা করি আমি তোমাকে, ঘৃণা করি। ইসাবেলা ঘাড় চেপে উঠে দাঁড়িয়ে এক ছুটে নিকোলাসের চোখের সামনে থেকে পালিয়ে গেল। অসহায়ের মতো সেদিকে কিছুক্ষণ চেয়ে রইল নিকোলাস। তারপর হাওয়ায় অদৃশ্য হয়ে চলে এলো পাহাড়ের সেই বাড়িটাতে। দুহাতের মুষ্টিতে কাঠের দেওয়ালে একটার পর একটা আঘাত করে, ভেঙে গুড়িয়ে দেয় কাঠের দেওয়াল। বাড়ির ভেতরের সবকিছু ভেঙে তছনছ করে। ধারালো নখে দেহে আঘাত করলো, কিন্তু কোনো ব্যথাবোধ নেই। একটু পর সব আগের মতো, আঘাতের চিহ্ন পর্যন্ত নেই কোথাও। পিশাচরা ব্যথা জড়া মৃত্যুর সব থেকে মুক্ত। নিকোলাস আজ মাথা কোটে মেঝেতে ঘৃণার সাথে উচ্চারণ করে, পিশাচ, পিশাচ। বেলার ঘৃণার আগুনে পুড়ে ছাই হ তুই, ধ্বংস হ। ভাঙা পুরাতন একটি বাড়ির সামনে এসে থামলেন মাদাম আদলৌনা। তাকে বেনাসের বাড়ির ধোপানি এখানে নিয়ে এসেছে। বলেছে এই বাড়িতে এক কবিরাজ থাকেন, যার কবিরাজির গুণে অনেক লোকের মহাব্যাধি সেরে গেছে। ধোপানির সাথে বেশ কিছুদিন হলো পরিচয় হয়েছে। ব্যক্তিগত অনেক ব্যাপারই ওর সাথে আলোচনা করেছেন মাদাম আদলৌনা। একদিন নিজ কক্ষে নিয়ে এসেছিলেন মাধবীকে। দেখে ধোপানি বলেছিলেন, এ তো কবিরাজ মশাইয়ের বাঁ হাতের কাজ। এমন কত পঙ্গু তিনি সুস্থ করেছেন। মাদাম আদলৌনা তাই বিশ্বাস করেছেন। ধোপানি জং ধরা বন্ধ দরজার কাছে গিয়ে ডাকলো, কই আসো। পশ্চিম আকাশে সূর্যটা ডুবে গেছে, সিঁদুর রং ছড়িয়ে আছে সেখানে। দিনরাতের সন্ধিক্ষণে সেই সময়ে মাদাম আদলৌনা আশপাশটা আর একবার দেখে নিলেন। লোকালয় থেকে বেশ নির্জন স্থানটি। এমন পরিত্যক্ত নির্জন স্থানে এসে মাদামের মন কেমন যেন কু গাইছে। মাধবীর মুখটা মনে পড়তেই কুচিন্তা দূর করে দরজার দিকে পা বাড়ালেন। ধোপানি দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ওর আচরণে বোধগম্য এই স্থানে প্রায়ই আসা যাওয়া হয়। মাদাম ওর পথ অনুসরণ করেন। ভেতরের জানালা বন্ধ। দরজার বাইরের মৃদু আলোতে ভেতরটা আবছা আবছা দেখা যাচ্ছে। পুরনো ভাঙা আসবাবপত্র এলোমেলো পড়ে আছে। ভেতরটা ধুলো পড়া, ঝুলে ভরা। দেওয়ালে মাকড়সা অবাধে বিচরণ করছে। নাকে ভ্যাপসা গন্ধ এসে লাগতে হাতায় নাক ঢেকে ফেললেন মাদাম। ধোপানির সাথে তাল মিলিয়ে সামনে এগোতে লাগলেন। বাইরের মৃদু আলো এ পর্যন্ত এসে পৌঁছচ্ছে না। কালো অন্ধকারে ঢেকে আছে সামনেটা। ধোপানি থামলো এবার। পাশের খুনে ধরা মিট শেফের ড্রয়ার হাতড়ে কিছু খুঁজলো। একটু পরে দিয়াশলাইয়ের আগুন জ্বলে উঠলো অন্ধকারের মধ্যে। ড্রয়ার থেকে বের করা মোমটা জ্বালিয়ে বলল, কবিরাজ মশাই শিব পুরুষ, সাধারণের মতো জীবনযাপন করে না তিনি। এই যে বাড়িটা তিনি একাই থাকে। দিনের বেশিরভাগ সময় নিজের ঘরে ধ্যান করে কাটায়। তার পরিবার পরিজন নেই? ধোপানি শব্দ করে শ্বাস ছাড়লো, তারপর বলল, না, নেই। ধোপানির মুখের মলিনতা মোমের আলোতে স্পষ্ট চোখে পড়ল মাদামের। হঠাৎ এই মলিনতার কারণ কি? খুব বেশি বয়স না ধোপানির, আর্লি 30 হবে। মাদাম আদলৌনা মুখ ফসকে বলে ফেললেন, তুমি কি করে চেনো তাকে? কাউকে। কবিরাজ মশাইকে? ধোপানি হাসার চেষ্টা করে বলল, তাকে এই টলাতে কেউ না চেনে।
মাদামের মুখ দেখে বোঝা গেল এখনো তার কৌতূহল দমেনি। ধোপানি চট করে ঘুরে সামনে হাঁটা ধরে বলল, যে কাজে এসেছি তা না করেই কি সব বক বক করছিস? চলো তাড়াতাড়ি তার সাথে তোমরা দেখা করিয়ে দিই, নয়তো বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। ভেতরের 3টে দরজা পেরিয়ে একটা ছোট্ট স্যাঁতসেঁতে ঘরে এসে থামে ধোপানি। পেছনে মাদাম আদলও না। ধোপানি বাদিকে আলো ধরে বলল, ওই যে তিনি। একগাল হাসি দেখা দিল ওর মুখে। মোমের স্বল্প আলোয় চেয়ারে বসা মানুষটার পিঠ দেখা গেল। কাঁচা পাকা সোনালি চুলগুলো উস্কো খুস্কো, মাথাটা চেয়ারে হেলে পড়েছে। হঠাৎ দেখলে মনে হবে ঘুমিয়ে আছে লোকটা। ধোপানি মাদামকে দাঁড়াতে বলে আলো হাতে এগিয়ে গেল কবিরাজের দিকে। তার কানের কাছে ফিসফিস করে কিছু বলতে নড়ে উঠলেন। সোজা বসে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেন। মোমের আলোয় তার ধূসর চোখজোড়া জলজল করতে লাগলো। আপাতমস্তক দেখলেন মাদামকে। তার ভাবলেশহীন কঠিন মুখে এক চিলতে হাসি দেখা দিল। বড্ড অস্বস্তি হলো মাদামের। মন বলল পালিয়ে যেতে, কিন্তু পা নড়ল না। কবিরাজ উঠে দাঁড়ালেন। তার পরনের কালো আলখেল্লা ময়লা তেল চিটচিটে মুখ ভর্তি অযত্নে বেড়ে ওঠা দাড়ি গোফের কারণে বয়স বেশিই লাগছে। মাদামের অস্বস্তি বোধহয় টের পেলেন তিনি। আন্তরিকভাবে মুচকি হেসে বললেন, ভয় পাবেন না ম্যাডাম, আমি আপনাদের একজন। আসুন, এখানে এসে বসুন। কক্ষের অন্য পাশে বসার গদি। ময়লা কাপড়ে সেটা ঝেড়ে নিলেন কবিরাজ। মাদাম বসতেই তিনি একটু আগে বসা চেয়ারটাতে গিয়ে বসলেন। মাধবের সম্পর্কে খুঁটিনাটি প্রশ্ন করতে করতে কি যেন খুঁজছেন। মাদাম খেয়াল করলেন সামনের টেবিলের অনেকগুলো বড় ছোট বোতল, কাগজের বান্ডিল দোয়াত কালি পড়ে আছে। বোতলে অনেক গাছগাছরা আর কি সব যেন রাসায়নিক মিশিয়ে কাচের বোতলে সংরক্ষণ করে রাখা হয়েছে। দোপানি চেয়ারের পাশেই দাঁড়িয়ে রইল। এক দৃষ্টিতে কবিরাজকে দেখছে ও। মাদামের এবার সন্দেহ হলো ধোপানি তাকে মিথ্যা বলেছে। কবিরাজের সাথে কিছু তো সম্পর্ক নিশ্চয়ই আছে ওর। ওর চোখের ভাষা অকপটে বলে দিচ্ছে সেই সত্যতা। মাদাম এই ঘরে চোখ বুলিয়ে নিলেন। এই গদি আর চেয়ার টেবিল ছাড়া আর কোনো আসবাব নেই এখানে। ঘরটাতে একটাও জানালা নেই। পুরো ঘরে অদ্ভুত বিশ্রী গন্ধ। গুমোট গন্ধ নয়, গন্ধটা যেন ঠিক কিসের বুঝতে পারলেন না। ওহে, সেই ওষুধি ফুলটা শেষ হয়ে গেছে দেখছি। কবিরাজের হতাশ গলা শুনে মাদাম সচকিত হলো। ধোপানির দিকে তাকাতেই ধোপানি জিজ্ঞেস করলো, এখন তবে কি হবে? উনি যে বড় আশা নিয়ে এসেছে আপনার কাছে, কিছু একটা করুন কবিরাজ মশাই। কবিরাজ বললেন, সামান্য ব্যাপার হলে এখনই এটা উপায় করে দিতাম। তুমি বলেছে ছেলেটার পাটা একেবারে অকচ হয়ে আছে। অকচ অঙ্গ ঠিক করা সহজ কথা নয়। তাছাড়া এই কাজে যে ফুলটার দরকার সেটা সাধারণ কোনো ফুল না। বেচারে পূর্ণিমার রাতে ফোটে ফুলটা। এখান থেকে অনেক দূরে গহীন অরণ্য, ভীষণ সুগন্ধি। ফুলটার ঘ্রাণে মাতারা হয়ে ওটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে বিষাক্ত সাপের। পথে আর অনেক বিপদের আশঙ্কা তো আছেই। মাদাম আদলৌনা অনুনয়ের সুরে বললেন, আমার ছেলেটা সুস্থ করে দিন কবিরাজ মশাই, বিনিময়ে যাহা চান তাই পাবেন। আমি অর্থের লোভে কবিরাজ করি না। তবে আমি মানুষের সেবা করাকে কর্মধর্ম মানি। দুস্থ অসহায়ের সাহায্য করলে মনে শান্তি পাই। জগতে মনের শান্তি বড় অভাব। আপনার ছেলের চিকিৎসা আমি এমনিতেই করে দেব, কিন্তু তার জন্য যেই ফুলটার দরকার ওটা আপনাকে এনে দিতে হবে। ওই ফুল আমি কোথায় পাবো? আমি তো ফুলটা দেখিও নি কবিরাজ মশাই। কবিরাজ কিছুক্ষণ চুপ করে বললেন, ওই ফুল পর্যন্ত আপনাকে পৌঁছে দিলে আনতে পারবেন তো? মাদাম নির্দ্বিধায় বললেন, অবশ্যই পারবো, আপনি শুধু আমাকে পথটা দেখিয়ে দিন। ঠিক আছে, আগামীকাল বজর পূর্ণিমা রাত। ধেপানিকে আমি বলে দিব কখন কোথায় আসতে হবে। আজ তবে আসুন।
মাদাম উঠে দাঁড়ালেন। ধোপানি এক পলক তাকালো কবিরাজের দিকে। তার নির্লিপ্ত মুখে রহস্যময় ক্ষীণ হাসি খেলে গেল। তারপর চেয়ারে বসে মাথা এলিয়ে দিলেন। ধোপানি মুচকি হেসে এ ঘরের বাইরে পা বাড়ায়। মাদাম আদলৌনা চুপচাপ ওকে অনুসরণ করছে। তার ভাবনারা অস্থির। ফুলটা কি আনতে পারবেন তিনি? সফল হবেন এবার মাধবীকে সুস্থ করতে? পারতেই হবে তাকে। ছেলে দুপায়ে দাঁড়ালে মাদাম আদলৌনা মরেও যে শান্তি পাবেন। গভীর রাত। মাধবী আর মাদাম আদলৌনা গভীর ঘুমে আচ্ছন্ন। দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল ইসাবেলার। গত 1 বছরে এমন অনেকবার হয়েছে। রাশিয়াতে মাদামের বাড়ির সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা, ভ্যালেরিয়ার মৃত্যু এবং তারপরে ঘটে যাওয়া দুঃসহ সকল স্মৃতি দুঃস্বপ্ন হয়ে রাতের ঘুম বিনষ্ট করে। আজ ইসাবেলা দেখেছে নিকোলাসের প্রাসাদে সেই গত হওয়া সেই দিনটি, যেদিন আগুন ধরিয়ে দিয়েছিল নিকোলাসের কফিনে। নিকোলাসকে পুড়তে দেখা আজ ওর কাছে দুঃস্বপ্ন। নিকোলাসের ক্ষতি হোক ও চায় না। তখন রাগের মাথায় চড় দিয়েছে, ঘৃণা করে বলেছে ইসাবেলার মন জানে ওসব মিথ্যা। নিকোলাসকে চাইলেও ও আর ঘৃণা করতে পারবে না। ও যেমন তেমনই ভালোবেসেছে। পিশাচ স্বার্থপর ও নিষ্ঠুর জেনেও মনে ঠাঁই দিয়েছে। মনে দেবে না বলেও মন দিল। ভালোবাসা হয়ে যায়। ইসাবেলারও নিকোলাসের প্রতি ভালোবাসা হয়ে গেছে। অথচ নিকোলাস দূরে ঠেলে দিতে চায়। ওর ভাগ্যটাই বুঝি মন্দ। কেউ চায় না ওকে। প্রথমে পিটার ছেড়ে গেল, আর এখন নিকোলাস। ইসাবেলার খুব কান্না পায়। বালিশে মুখ গুজে নীরবে কাঁদলো কতক্ষণ। মিনিট খানেক পরে উঠে বসলো বিছানা ছেড়ে। গলা শুকিয়ে এসেছে। হাতের কাছের বোতলটাতে পানি নেই। নিঃশব্দে রুমের বাইরে এলো। কিচেনে গিয়ে পানি পান করে বোতলটা ভরে নেয়। রুমের দিকে ফিরবে ভেবেও সিদ্ধান্ত পাল্টে ফেলে। বাড়ির পেছনের দরজার কাছে বোতলটা রেখে দরজা খুলে বাগানে পা রাখে। হাঁটু সমান বরফে আবৃত বাগানটা। আপেল পিচ সহ সকল গাছগাছালি শাখা প্রশাখা তুষারে ঢেকে গেছে। ইসাবেলা বরফ মারিয়ে বাগানের মাছের ছাউনির ভেতরে গিয়ে বসলো। পরনের ফ্লোরাল সুতি ফ্রকের উপর পাতলা একটা সোয়েটার। ঠান্ডায় দাঁতে দাঁত বাড়ি খায়। ইসাবেলা তবুও বসে রইল সেখানে। আকাশের চাঁদটা মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। চারপাশে ঘন কুয়াশা। এই কনকনে ঠান্ডায় উপভোগ করার মতো অবস্থায় নেই ইসাবেলা। ওর মস্তিষ্ক সতর্ক করে বলছে ঘরে যা, ঘরে যা। ইসাবেলা জেদ করে বসে রইল। শরীর কুঁজো হয়ে এলো, ঠোঁট কালো হয়ে যায়, আর পারছে না বসে থাকতে। বেশ শান্তি দিয়েছে নিজেকে, এর বেশি হলে মরবে। ইসাবেলা মনে মনে হাসলো। মরণ এত সহজে হবে না ওর। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে দুহাতে নিজেকে জড়িয়ে ধরে উঠে দাঁড়ায়। বাতাসে সোদা মাটির গন্ধ ভাসছে। জমে যাওয়া কালো বর্ণ ধারণ করা ঠোঁটের কোণ বেঁকে যায়। হাঁটু ভেঙে সেখানে বসে পড়ল। খুব বেশিক্ষণ কষ্ট করতে হলো না। মিনিট খানেক পরেই গায়ে ভারী গরম কাপড় অনুভব করে। কমে এলো দেহের কাঁপুনি। 2 বাহু ধরে ওকে টেনে তুলল নিকোলাস। রাগত গলায় বলল, মাথা খারাপ হয়ে গেছে তোমার? এত ঠান্ডা এই সময় কি করছিলে এখানে? ইসাবেলা মুখ তুলে তাকাই ওর দিকে। ওর চোখ ছলছল করে ওঠে। অপেক্ষা, তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি নিকোলাস। আমি আসবো বলেছি? না, আমার মন বলেছে তুমি আসবে। দেখো, তাই হয়েছে, তুমি এসছো। আমায় তো ঘৃণা করো তুমি, তবে কেন এই অপেক্ষা বেলা? ইসাবেলা মুখ নামিয়ে নেয়। নিকোলাস ওর থুতনি তুলে দেখলো চোখের জলে মুখ ভেসে গেছে। কাঁদছো কেন বেলা? আমি কি খুব খারাপ নিকোলাস? আমাকে কি একটুও ভালোবাসা যায় না? এতটাই ভালোবাসার অযোগ্য আমি? বেলা, ইসাবেলা সরে দাঁড়ায়, নাক টেনে বলে, আমি আজ বুঝেছি নিকোলাস, আমার বোন ঠিক ছিল। আমি সত্যি এই যুগে বেমানান। মহল্লার মেয়েরা ঠিকই বলেছে, আমার মতো মেয়েকে কোনো পুরুষ চায় না। আমি কারো যোগ্যই না, বড় অসুন্দর সেকেলে আমি। তুমি যাও নিকোলাস, আর আমি অপেক্ষা করব না। তোমায় করুণা করে আসতে হবে না। ইসাবেলা এক হাতে মুখ চেপে কান্না রুদ্ধ করে দৌড় দেয় বাড়ির দিকে। কিছু দূর যেতেই নিকোলাস ওকে ধরে ফেলে। 2 বাহুতে জড়িয়ে ধরলো। ইসাবেলা ওর বুকের কাপড়ে মুখ গুজে কাঁদছে। নিকোলাস আঁচলা ভরে ওর মুখটা তুলে বলে, তাকাও আমার দিকে। এই চোখে চেয়ে বলো তুমি অসুন্দর, অযোগ্য? না বেলা, তুমি অমূল্য সম্পদ আমার কাছে। ভোরের শিশির দেখেছো বেলা? বসন্তের কচি কিশলয়, কিংবা চাঁদনি রাত, বৃষ্টির শেষের রংধনু। আমি তোমার মাঝে ওই সুন্দর প্রীতিকর মুহূর্তগুলো দেখি।
পৃথিবীর সকল সৌন্দর্য তোমার দুধ জোড়া বাদামি চোখ, গোলাপি ঠোঁটের মাঝে খুঁজে পাই। তুমি বলছো তুমি অসুন্দর। আমার চোখে সুন্দর বলতে কে বলি তুমি বেলা। তোমাকে যেমন করে চাই তেমন করে কখনো কিচ্ছু চাইনি আমি। তবে কেন দূরে ঠেলে দিতে চাইছো? তোমার ভালোর জন্য। আমি পিশাচ অভিশপ্ত বেলা। তখন দেখলে তো কি করলাম। আমি তোমার ক্ষতি করে বসবো। তাছাড়া আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নেই। আবার সঙ্গ তোমাকে অন্ধকারে ঠেলে দেবে। তুমি ছাড়া আমার পৃথিবীটাই আধার, নিকোলাস। আমি তোমাকে কষ্ট পেতে দেখতে পারবো না বেলা। তুমি ছাড়া পুরো পৃথিবীটাই কষ্টের হবে, নিকোলাস। না, সময় সব ভুলিয়ে দেয়। আমাকে ভুলে যাবে একদিন, চেষ্টা করলেই পাবে। ইসাবেলা রেগে গেল, দুহাতে ওর বুকে আঘাত করে বলে, তুমি ভীরু, কাপুরুষ, ভালোবাসতে ভয় পাও বলে এসব বলছো। চাই না তোমাকে, যাও তুমি, যাও। ইসাবেলা বাড়ির দিকে ঘুরতেই নিকোলাস পেছন থেকে জড়িয়ে ধরে। বেলা, প্লিজ বোঝো আমাকে। তুমি তো বুঝতে চাইছো না আমাকে, তবে কেন আশা করছো তোমাকে বোঝার? জোর করে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছ। আর আমার মতের কি? ইসাবেলা ঘুরে দুহাতে নিকোলাসের বুকের কাপড় খামচে ধরে, পায়ের পাতায় ভর করে মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রাখলো। তীব্র সেই চাহনি, দৃঢ় কণ্ঠে বলে, তোমার প্রেম বিষ, আমি সানন্দে সেই বিষ সর্বাঙ্গে ধারণ করতে চাই। তুমি পাপ, আমি স্বেচ্ছায় পাপী হতে চাই, নিকোলাস। দুই বাহুতে নিকোলাসের গলা জড়িয়ে ধরে ঠোঁটে গাঢ় চুম্বন দিল। বিস্ময়ের ঘোর কাটতেই ইসাবেলাকে দুই বাহুতে বেষ্টন করে শূন্যে তুলে নিকোলাস। এরপরে ইসাবেলাকে দূরে ঠেলে দেওয়া অসাধ্য হয়ে যায় ওর জন্য। সব মান অভিমান ভুলে আবারও নিবিড় আলিঙ্গনে আবদ্ধ হয় দুজন। পরদিন ধোপানি এসে জানালো কবিরাজ মশাই মাদাম আদলৌনাকে সন্ধ্যার পর সেই বাড়িটার সামনে থাকতে বলেছেন। আজ আর ধোপানি মাদামের সাথে যেতে পারবে না, তার কি এক বিশেষ কাজ রয়েছে। কাজ শেষ করে বিকেলের দিকে বাড়ি ফিরে গেল সে। একা যেতে একটু ভয় ভয় করছিল মাদামের। একবার ভাবলো ইসাবেলাকে সাথে করে নেবেন, শেষমেশ ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেললেন। বেনাস পত্নীর মেজাজ চড়ে আছে। ইসাবেলা এবং মাদাম দুজন একসাথে বাইরে গেছে শুনলে রক্ষে থাকবে না। মাধবেও রুমে একা, কখন কি প্রয়োজন পড়ে যায় ওর, সুতরাং মাদাম আদলৌনা একাই যাবেন বলে মনস্থির করলেন। কবিরাজের বলা ফুলটার কথা এখনো তিনি ইসাবেলা কিংবা মাধবেইকে বলেননি। মাধবেই এসব মোটেও বিশ্বাস করবে না, উল্টে তাকে বাধা দেবে। তবে ইসাবেলাকে জানাতে চেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে কি ভেবে বললেন না আর। কবিরাজ মশাইকে বাড়ির সামনে পেয়ে গেলেন মাদাম আদলৌনা। কাঁধে মোটা চামড়ার থলে নিয়ে প্রস্তুত হয়েই দাঁড়িয়েছিলেন দুয়ারে। গায়ে গতকালের পোশাক। মাদামকে দেখতে তার মুখে দীর্ঘ হাসি ফুটে ওঠে। এগিয়ে এসে অধৈর্য গলায় বললেন, চলুন যাওয়া যাক। এই লোকটার সান্নিধ্যে এলে মাদামের অস্বাভাবিক কিছু অনুভব হয়। ষষ্ঠ ইন্দ্রিয়ের সতর্ক বার্তা বুঝেও গ্রাহ্য করেন না তিনি। সন্তানের সুস্থতা উপরে সব যেন উপেক্ষিত তার কাছে। কিছু দূর পরেই কালো রঙের একটা ফিটন চোখে পড়ে। কচুয়া আপাদমস্তক কালো হুডে আবৃত। মাদাম ওর মুখটা দেখতে পেল না। কবিরাজ তাকে জানালেন এতে করেই গন্তব্যস্থলে পৌঁছবেন। কবিরাজ ফিটনে উঠে বসলেন। মাদামের মাথায় আকাশ পাতাল ভাবনা, তার পা যেন বারংবার থেমে যায় অজানা শঙ্কায়। ফিটনের মুখে এসে থেমে রইলেন। কবিরাজ মশাই তার মুখের ভাব বুঝে কিঞ্চিত ভ্রুকুচকে তাকালেন। এদিক ওদিক সতর্কে চেয়ে কচুয়ানকে ফিসফিসিয়ে বললেন, পথ পরিষ্কার তো? কচুয়ান মাথা নাড়িয়ে সম্মতি জানায়। কবিরাজ পুনরায় মাদামের দ্বিধান্বিত মুখে চেয়ে মুচকি হাসলেন। খুব সহজে এই মহিলাকে ফাঁদে ফেলেছেন তিনি। এখন লক্ষ্য পর্যন্ত ভালোই ভালোই যেতে পারলে হাঁপ ছাড়েন। তিনি গলা ছাড়তেই মাদাম আদলৌনা সচকিত হলেন, বিব্রত বোধ করলেন নিজের অন্যমনস্কতার কারণে। কবিরাজ মশাই বললেন, আর বিলম্ব করলে পরে বিপদ হবে, তাড়াতাড়ি আসুন। মাদাম আদলৌনা উঠে বসলেন কবিরাজের সামনের সিটে। পুরো রাস্তা মাদামকে কবিরাজ স্থানটার বর্ণনা দিলেন। এখান থেকে মাইল খানেক দূরে এক পাহাড়ি জঙ্গল। জঙ্গলের একেবারে গহীনে বৃহৎ এক বটবৃক্ষ। তারই কোটরে দ্বিবীজপত্রী লতানো একটি গাছ জন্মায়। প্রতি বিজোর পূর্ণিমার আলোতে সেই গাছের কুড়ি থেকে লাল রঙের একটি তীব্র সুগন্ধি ফুল ফোটে। ফুলটা দেখতে কতকটা ডেইসি ফুলের আকৃতির মতো। এর তীব্র সুগন্ধের কারণে আশেপাশের বিষাক্ত অনেক প্রাণী
আকৃষ্ট হয়। বটতলার সর্বত্র তখন এদের বিচরণ। কবিরাজ কিছু রাসায়নিক দ্রব্য নিয়ে এসেছেন প্রাণীগুলোকে তাড়াতে। মাদামকে তিনি অভয় দিলেন, বললেন তিনি থাকতে মাদামের চিন্তা নেই। মাদাম আর চোখে তাকে দেখলেন। পৃথিবীতে এমনও নিঃস্বার্থ মানুষ হয়? নিশ্চয়ই হয়। এই তো তার সামনে জলজ্যান্ত প্রমাণ। তবু কোথাও যেন খটকা থেকেই যায়। ফিটন এসে থামলো জঙ্গলের মুখে। জানুয়ারি মাসের তীব্র তুষারপাতে রাস্তার উপর বরফের পুরো আস্তরণ পড়েছে। এইটুকু আসতেই মূল সময়ের অধিক লেগে গেল। রাত বেশ গভীর হয়েছে। নেমে দাঁড়ালেন মাদাম। পূর্ণিমার আলোয় বিধৌত সামনের ঘন জঙ্গল। কবিরাজ কচুয়ানকে অপেক্ষা করতে বলে সামনে এগোলেন। মাদাম এক পলক কচুয়ানের দিকে চেয়ে কবিরাজকে অনুসরণ করেন। এক হাঁটু বরফ মারিয়ে সামনে চলাটা বেজায় কষ্টসাধ্য হচ্ছে। তার উপর হাড় কাঁপানো শীত। শরীর শক্ত হতে লাগলো। লম্বা লম্বা পত্রঝরা শুরু গাছের ভিড় ছাড়িয়ে বনের গহীরে প্রবেশ করলেন তারা। সামনের পথটাতে সামান্য বরফের আস্তরণ, নানান আকৃতির বৃক্ষ, গুল্ম শ্বেত শুভ্র তুষারে জড়ানো। সাবধানে এগোতে লাগলেন। অনেক দূর হেঁটে হাঁপিয়ে উঠেছেন দুজন। সামনে একটা বৃহৎ বৃক্ষের শেকড়ের উপর তুষার ঝেড়ে বসলেন মাদাম। কবিরাজ পাশের একটি গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি স্থির নেই, সাবধানী চোখে আশপাশ দেখছেন। একটুখানি জিরিয়ে উঠতেই তাড়া দিলেন মাদামকে। আবার চলতে শুরু করেন দুজন। বেশ কিছু দূর চলতেই কবিরাজ উচ্ছ্বাস করে উঠলেন। ওই তো ফুল গাছ। দৌড়ে গেলেন সামনে। সেখানে গিয়ে অসাধারণ এক দৃশ্য অবলোকন করলেন মাদাম আদলৌনা। রক্ত বেগুনি রঙের রশ্মির ছটা সামনের ঢালু স্থানটিতে উড়ে বেড়াচ্ছে অসংখ্য রং বেরঙের প্রজাপতি। জোনাকের টিমটিমে হলদে আলো তাতে যেন সৌন্দর্য বর্ধক। কবিরাজ মশাই ইশারা করলেন আস্তে আস্তে নিচে এগোনোর। মাদাম আদলৌনার চোখে তখনও এই প্রকৃতির অপার সৌন্দর্যের মোহ পুরোপুরি কাটেনি। বিমুগ্ধতার আবেশে চড়িয়ে আছেন। তার এই বিমুগ্ধতা ভীতিতে পরিবর্তন হলো সেই আলোর উৎসের কাছাকাছি গিয়ে। কবিরাজের বলা বটবৃক্ষ মোটেও সাধারণ বটবৃক্ষ নয়। দানব ভেবে প্রথমে আটকে উঠেছিলেন মাদাম। দূর থেকে হঠাৎ দেখলে পত্র ঝরা বটবৃক্ষটাকে তাই মনে হয়। দানব আকৃতির গাছটার কোটরের ফাঁকে অনিন্দ সুন্দর সেই ফুলটা দেখতে পেলেন মাদাম। ফুল মাত্রই সুন্দর, কিন্তু এই ফুলটিকে সুন্দর বললেও তা কম বলা হবে। চোখ ধাঁধানো সৌন্দর্য ফুলটির। একে ঘিরেই সৃষ্টি হয়েছে এই অসাধারণ আলোক দুটি। মাদাম সম্মোহিত হয়ে গেলেন, পা বাড়ালেন সামনে। চাপা একটা আর্তনাদ বেরিয়ে এলো মাদামের গলা দিয়ে। ফুলটির সৌন্দর্যে বিভোর হয়ে মাদাম সামনের বিপদ খেয়াল করেননি। বটবৃক্ষের 2 গজ দূরত্ব পর্যন্ত বৃত্তাকারে বিচরণ করছে বিষধর সাপ, পোকামাকড়। এত সাপ একসাথে কখনো দেখেননি মাদাম। সামনে যেন সর্পসাগর। কবিরাজ মাদামকে নিয়ে গেলেন গাছটার ডান পাশে। এদিকে ছোট্ট নীল জলের ঝিরি। থলি থেকে রাসায়নিক দ্রব্য বের করে ওই জলের পানিতে মিশিয়ে কিছু একটা তৈরি করলেন কবিরাজ। মাদামের দিকে বোতলটা এগিয়ে বললেন। এটা ধরুন। মাদাম কাপা হাতে বোতলটা নিল। তাকে আর প্রশ্ন করতে হলো না। কবিরাজ নিচে থেকে বললেন, এই সিঁড়ি নিরাপদ। এটা পার হলে অল্প কিছু পথ থাকে পর্যন্ত পৌঁছাতে। এই দ্রুতর মিশন যেখানে ফেলবেন সেখানে আপনাকে পথ তৈরি হবে আপনার জন্য। কবিরাজ ঝিঝির ওপারের সাপের বিচরণের স্থানটার দিকে অঙ্গুলি নির্দেশ করে বলে, ওদের উপর এই দ্রব্য ফেলতো ওরা পথ ছেড়ে দিবে। সহজে ফুল পর্যন্ত পৌঁছাতে পারবেন। কিন্তু সাবধান, ওরা খুবই শক্তিধর। 5 মিনিটের বেশি ওদের দুর্বল করে রাখতে পারবো না। এই দ্রব্য এই সময়ের মধ্যে ফুলটা তুলে ফিরে আসতে হবে। মনে রাখবেন, ওই ফুলের নিরাপত্তা কেবল সাপগুলো করছে না। ফুলে হাত দিতে দৃশ্য অদৃশ্য নানান শক্তি আপনাকে বাধা দিতে আসবে। ফুলটা যতক্ষণ আপনার হাতে আছে কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। তাই যত দ্রুত পারবেন ফিরে আসবেন ফুলটা নিয়ে। ভয়ে মাদামের হাত পা অসাড় হয়ে এলো। কবিরাজ তাকে অভয় দিলেন। সন্তানের কথা স্মরণ করিয়ে তার ভয়টা দূর করার চেষ্টা করলেন। সফল হলেন কিছুটা। মাদাম এক বুক ভয় নিয়ে ঝিঝির দিকে পা বাড়ায়। এই ঠান্ডাতেও ঝিরির জল কবস্ন। চাঁদের পূর্ণ আলো পড়েছে ঝিরির জলে। মাদামের সাথে সাথেই চলল চাঁদটা। ঝিরির পাড়ে এসে মাদামের গলা শুকিয়ে এলো। সাপের বিষাক্ত নিঃশ্বাসে মাদামের কর্ণকুহর ঝা ঝা করে ওঠে। কাপা হাতে বোতলের ছিপি খুলে রাসায়নিক দ্রব্যটি সামনের সাপের ঢেউয়ে ফেললেন। আশ্চর্য,
মুহূর্তেই সেগুলো গড়াগড়ি করতে করতে সরে গেল। রাসায়নিক দ্রব্যের কারণে সাপের চামড়া পুড়ে ধোঁয়া সৃষ্টি হয়। ওদের যন্ত্রণাকাতর ছটফটানি দেখে অপরাধ বোধ জন্মালো মাদামের। তিনি থেমে আছেন বলে পেছন থেকে কবিরাজ চিৎকার করে এগিয়ে যাওয়ার হুকুম করেন। মাদাম আদলেও না এগিয়ে যান। সত্যি এই রাসায়নিক দ্রব্যের কারণে সাপগুলো তার পথ ছেড়ে দিয়েছে। ফুলটার একদম কাছে চলে এলেন, সবুজ পাতার মাছ থেকে ছিঁড়ে নিলেন হাত বাড়িয়ে। সাথে সাথে ভুতুরে সব কাণ্ড কারখানা শুরু হলো। প্রচন্ড জোরে বাতাস বইতে শুরু করে। আচমকা গায়েবী গলায় মেয়েলি সুরে কেউ আহাজারি করে ওঠে। বটবৃক্ষ সত্যি সত্যি দানবে পরিণত হয়, ঝুঁকে এলো আক্রমণ করতে। বনের হিংস্র সব প্রাণীর গর্জনে আকাশ ভারী হয়ে ওঠে। কবিরাজ মাদামকে ফিরে আসতে বলেন। মাদাম নিজেকে সামলে নিয়ে ছুটে চলে এলো ঝিরির ওই পারে। কাছে আসতেই কবিরাজ ফুলটা ছোঁ মেরে নিতে চায়। মাদাম আদলৌনা ফুলটা লুকিয়ে ফেললেন পেছনে। কবিরাজ রুষ্ট মুখে তাকায়। তখনই গায়েবী গলাটি কর্কশ কণ্ঠে বলে ওঠে। এই অভিশাপে মাদাম ভীত সন্ত্রস্ত হয়ে ওঠেন। তিনি ক্ষমা চাইতে যাবেন, কিন্তু তার পূর্বে কবিরাজ তার হাত ধরে সেখান থেকে পালাতে শুরু করে। পেছনে সেই বিষাক্ত সাপ আর পোকামাকড় তেড়ে আসছে। গায়েবী কণ্ঠে এবার রাগত পৈশাচিক অট্ট হাসি। মাদাম কাঁদতে লাগলেন। তার মন বলছে ওই অভিশাপ ফলে যাবে। তার বংশে কোনো কন্যা সন্তান নেই। এদিক থেকে তিনি স্বস্তি পেলেও নিজের মৃত্যুর কথা ভেবে ভেঙে পড়েন। ফিটনের কাছাকাছি আসতেই দম নেন কবিরাজ। পেছনে এখনো বিপদ তাড়া করে আসছে। চট করে ফিটনে উঠে পড়লেন দুজন। পথে নানাভাবে ফুলটা নেওয়ার চেষ্টা করে কবিরাজ। মাদাম কিছুতেই ফুলটা হাতছাড়া করলেন না। কবিরাজের বাড়ির সামনে এসে ফিটন থামলো। দুজনেই নেমে দাঁড়ালেন। কবিরাজ বললেন, এবার ফুলটা আমায় দেন। এই থেকে তৈরি ওষুধেই আপনার ছেলের পা ঠিক করবে। মাদাম ভয় পাচ্ছে ফুলটা হাতছাড়া করতে। ফুলটার দিকে চেয়ে কবিরাজের চোখ দুটো লোভে চকচক করছে। হাত বাড়িয়ে বললেন, দেন। মাদাম ফুলটা দিতেই কবিরাজ আনন্দে আত্মহারা হয়ে উঠলেন, যেন ফুল নয় 7 রাজার ধন পেয়েছেন। এই মাত্রাধিক খুশির কারণ মাদাম বুঝে ওঠেন না। মাদামের ভুরু কুঞ্চিত মুখ দেখে কবিরাজের মুখ বদলে গেল। ফুলটা থেকে বিচ্ছুরিত রশ্মিতে স্পষ্ট দেখতে পেলেন সেই অস্বাভাবিকতা। মাদাম ফুলটাকে সাবধানে বুক পকেটে রাখলেন। কবিরাজ ক্রূর হাসি তার ঠোঁটের কোণে। মাদাম কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে কেউ ছুরির আঘাত করলো তাকে। ব্যথায় আর্ত চিৎকার করে উঠলেন। হতবিহ্বলতা কাটিয়ে পেছন ফিরতেই কচুয়ানের পোশাক পরিহিত মানুষটাকে দেখতে পেলেন। মানুষটা আর কেউ নয়, ধোপানি। এগিয়ে এসে এবারও মাদামের বুকে ছুরি বসিয়ে দিল, তারপর ঠেলে ফেলে দিল নিচে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলেন মাদাম। এত বড় ধোঁকা কল্পনাও করেননি। এরা তাকে ফুলটা পেতে ব্যবহার করেছে, তার বিশ্বাসের অসহায়ত্বের সুযোগ নিয়েছে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে মাদাম ছেলের মুখ মনে করে অঝরে কাঁদছেন। তার বুক আর পিঠের ক্ষত থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটছে। শ্বাস ভারী হয়। সে শুনতে পাচ্ছে ধূপানি কবিরাজকে বলছে, অবশেষে সফল হলাম আমরা, কিন্তু এখনো আমি বুঝতে পারছি না এই সামান্য একটা ফুল তোমাকে ধনী আর ক্ষমতা কি করে করবে। মূর্খ নারী, এই কোনো সামান্য ফুল না। আসলে এ কোনো ফুলেই না। ধূপানি হতবুদ্ধি হয়ে বলল, কি যে বলস, আমি পরিষ্কার চোখে দেখছি ওইটা কেবলমাত্র একটা ফুল। কবিরাজ স্মিত হাসেন, বলেন, সাধারণ চোখে তাই মনে হবে। এই পৃথিবীতে এমন কিছু আছে যা মানুষের দৃষ্টিতে স্বরূপে ধরা পড়ে না। অনেক সময় সাধারণ দৃষ্টিতে তাদের দেখাও যায় না। এই ফুলটা হচ্ছে আমাদের চোখের ধোঁকা। রাত পোহালেই এই ধোঁকা কেটে যান ও ফিরে যায় আপন মূল্যকে। ও পরিদেশের রাজকুমারীও। কি বলস? ধূপানি বিস্ফোরিত চোখে ফুলটার দিকে তাকায়। কবিরাজ আলতো করে ফুলটা ছুঁয়ে মাথা নাড়ালো। বহু বছরের সাধনা সফল হয়েছে তার। আগামীকাল সূর্য উঠতেই রাজকুমারীর স্বরূপে ফিরবে। কবিরাজ তখন পরী রাজকুমারীকে বন্দি করবেন। ওর ডানা জোড়া কেটে ফেলে জোরপূর্বক বিয়ে করবেন। পরীর শক্তি কাজে লাগিয়ে তিনি হয়ে উঠবেন পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তি এবং ধনী লোক। ধূপানিকে এখন আর তার প্রয়োজন নেই। মূর্খ রমণী ভেবেছে কবিরাজ ওকে বিয়ে করবে। ধূপানির বিস্ময়তা কাটে কবিরাজের হাতে পিস্তল দেখে, গলা শুকিয়ে যায়। কি করো তুমি?
তোমাকে এখন আর আমার প্রয়োজন নেই। আলবিদা। হাসতে হাসতে ধূপানির বুকে গুলি চালিয়ে দেয় কবিরাজ। আমায় তুমি ধোকা দিলে, ছাড়বো না তোমাকে আমি। গুলি বিদ্ধ অবস্থায় ঝাঁপিয়ে পড়ে কবিরাজের ওপর, হাতের ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করতে লাগলো। কবিরাজ ওর হাতের ছুরি কেড়ে ফেলে দেয়, কিন্তু ততক্ষণে শরীরের কয়েক স্থানে আঘাত পেয়েছেন। ধোপানির আহত শরীর নিচে ফেলে ওর ওপর উঠে বসেন, শ্বাসরোধ করতে লাগলেন গলা টিপে। মাদা মাদলেও না, বহু কষ্টে উঠে দাঁড়ায়। ধোপানির ছুরি পড়ে আছে সামনে, হাতে তুলে নিলেন সেটা। কবিরাজ তাকে দেখেনি। তিনি যখন ধোপানিকে মারতে ব্যস্ত, সেই সুযোগে মাদাম পেছন থেকে তার ঘাড়ের রগ বরাবর ছুরি চালিয়ে দেন। ধোপানির নিস্তব্ধ দেহের পাশে লুটিয়ে পড়েন কবিরাজ, ব্যথায় আর্তনাদ করে ওঠেন। অবাক হলেন মাদামকে জীবিত দেখে। পরক্ষণেই রেগে আক্রমণ করার চেষ্টা করেন, কিন্তু এবার তাকে সফল হতে দেয় না মাদাম। পড়ে থাকা পিস্তল তুলে তার কপালে শুট করে দিলেন। সাথে সাথে মরে যায় কবিরাজ, কিন্তু ওর বিস্ফোরিত খোলা চোখে তখনও পৈশাচিকতা চকচক করছে। মৃত্যুর যন্ত্রণা নেই ওতে। মাদাম পিস্তল ফেলে কবিরাজের পকেট থেকে ফুলটা তুলে নিলেন, ঝাপসা চোখে ফুলটার দিকে তাকালেন। কবিরাজের কথা স্মরণ হলো, এ কি সত্যি পরী রাজকুমারী? পরী রাজকুমারী ফুল হলো কি করে? কি করবেন ভেবে পেলেন না মাদাম। তার ভীষণ অনুতাপ হচ্ছে। ফুলটা ছিঁড়ে ফুলটা হাতে নিয়ে অনেক কষ্টে উঠে বসেন বিটনের কচুয়ানের শাসনে। এখান থেকে বেনাসের বাড়ি বেশি দূরে নয়। ফিটন চালিয়ে দ্রুতই পৌঁছে গেলেন, কিন্তু তার শরীরে শক্তি ফুরিয়ে আসছে। অতিরিক্ত রক্তক্ষরণে দেহ দুর্বল হতে লাগলো। বাড়ির পেছনের দরজা দিয়ে তিনি কোনো রকমে ভেতরে ঢুকলেন। হল ঘরের ঘড়ির পেন্ডুলাম বেজে ওঠে, জানান দেয় মধ্যরাত হয়েছে। থমকে দাঁড়ালেন বাড়ির ভেতরের বিধ্বস্ত অবস্থা দেখে। হল ঘরে আসবাবপত্র ভাঙাচোরা। মাদা মাদলও না, দেওয়াল ধরে ধীর পদে নিজের কক্ষের দিকে এগোলেন। সামনে যেতে যেতে হল ঘরের মাঝে বেনাস পত্নী ও কয়েকজন ভৃত্যের মৃতদেহ নজরে পড়ল। মাধবী আর ইসাবেলার চিন্তায় অস্থির হয়ে উঠলেন তিনি। অবশিষ্ট শক্তি ব্যয়ে নিজ কক্ষের দরজার সামনে হাজির হলেন। আর পারছেন না তিনি, নেতিয়ে পড়লেন দরজার সামনে, দুর্বল গলায় ডাকলেন, ইসাবেল, ইসাবেল। খট করে দরজা খুলে গেল। ইসাবেলা মাদামের রক্তাক্ত অবস্থা দেখে কেঁদে ওঠে। মাদাম, এই অবস্থা কি করে হলো আপনার? মাদামকে দ্রুত ভেতরে নিয়ে এলো। মাধভেই মায়ের মুমূর্ষ দশা দেখে হুমড়ি খেয়ে নিচে পড়ে। মামাগুড়ি দিয়ে মায়ের কাছে এলো ও। মাদামের মাথাটা ইসাবেলার কোলে। মাধভীর গলায় রোজারির দিকে চেয়ে রইলেন মাদাম। অশ্রুসজল কণ্ঠে বললেন, মাধবে, মা মা তোকে বুঝি আর রক্ষা করতে পারলাম না বাবা। এমন কথা বলো না মা, আমাকে ছেড়ে যাবে না তুমি। তোমাকে বাঁচতে হবে। বেলা, আমার মাকে হাসপাতালে নাও। মাদাম ছেলের মুখে হাত রেখে কাঁদতে লাগলেন। হাতের ফুলটা বের করতে মাধবী ইসাবেলা বিস্মিত হয়। এই ফুলের সৌন্দর্যে চমকিত মুগ্ধ হয় ওরা। মাদামের কেন যেন মনে হয়েছে এই ফুলে মাধবীর পা ঠিক হবে। সেই বিশ্বাসে ফুলটাকে মাধবীর হাড় ছিঁড়ে ছিঁড়ে পাটাতে ছুঁয়ে দিলেন। ফুলটার রশ্মি পায়ের ত্বক ভেদ করে প্রবেশ করলো ভেতরে। ধীরে ধীরে পাটা সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে। মাদামের চোখে আনন্দ অশ্রু ঝরল। তার সন্তান অবশেষে দুপায়ের ওপর দাঁড়াবে। ইসাবেলা ও মাধভী তখনও অবাক চোখে চেয়ে আছে সুস্থ পাটার দিকে। মাদামের গোঙানিতে চেতনা ফিরল ওদের। মাধভী সব বুঝতে পেরেছে। ওর মা ওকে সুস্থ করার জন্যে নিজের জীবনটা বিসর্জন দিতেও কুণ্ঠা করেনি। মাদাম শেষ সময়ে ইসাবেলাকে বলেন, ইসাবেল, আমার ছেলেকে তুমি দেখো। মাদাম প্লিজ, আমাদের ছেড়ে যাবেন না। আমার সময় ফুরিয়ে এসেছে ইসাবেল, এবার যে আমাকে যেতে হবে। মাদাম মাধবীর কপালে চুমু দিয়ে ঢলে পড়লেন মৃত্যুর কোলে। মায়ের প্রাণহীন দেহ জড়িয়ে ধরে মাধবী চিৎকার করে কাঁদে। ইসাবেলার কান্না গলায় আটকে যায় মাদামের হাতে নির্জীব ফুলটাকে ক্রমশ শূন্যে উঠতে দেখে। ধীরে ধীরে ওটার পাপড়ি ভাঙছে, ছড়িয়ে যাচ্ছে শূন্যে। ম্লান রশ্মির বিচ্ছুরণ হচ্ছে পাপড়িগুলো থেকে। ঠিক মাধবীর মাথার উপর ঘুরপাক খাচ্ছে ওগুলো। গতরাতে বাড়ি ফেরেনি ভিক্টোরিজা। এই ঘটনা নতুন নয়। এমন অনেক রাতেই আগেও বাড়ি ফিরতো না। বার ক্লাবে মেতে থাকতো, কিন্তু তখনকার পরিস্থিতি ভিন্ন ছিল। এখন চারিদিকে যুদ্ধের দামামা বেঁধেছে। বাইরে কারফিউ। এর মাঝে রাতভর মেয়ের বাইরে কাটানো দুশ্চিন্তার ব্যাপার বটে, যাত্রিনা বেনাস নেলসনের জন্য। বেনাস মেয়ের আচার আচরণে খুব বেশি সন্তুষ্ট থাকেন না, কিন্তু মেয়ের রূপকে কাজে লাগিয়ে রাজনৈতিক অনেক রাঘব বোয়ালদের তিনি বশে এনেছেন।
এই কারণে ভিক্টোরিয়ার অনেক ঔদ্ধত্যকে তিনি ছাড় দেন। আজ ভিক্টোরিয়া যেন সকল ঔদ্ধত্য ছাড়িয়ে গেছে কারফিউর মাঝে বাড়ির বাইরে পা রেখে। স্ত্রীর কাছে সব শুনে তৎক্ষণাৎ লোক পাঠালেন মেয়েকে খুঁজতে। বহু খোঁজাখুঁজির পরও কোথাও মেয়েকে পেলেন না। স্বামী স্ত্রী দুজনেই চিন্তায় পড়লেন। বেনাস অপর মহলের সাহায্য নিলেন মেয়েকে খুঁজতে। মেয়ের চিন্তায় জাস্টিনার মেজাজ সপ্তম আকাশে চড়ে গেছে। রেগে মেগে জুজিনিকে চর কিল দিলেন। দোষটা যেন সব জুজানির। বেচারি জুজানি নিজেও মেসের নিখোঁজের চিন্তায় ছিল। গৃহকর্ত্রীর প্রহারে কাঁদতে কাঁদতে এসে বসে রইল নিজ রুমে। খাবার টেবিলে এই প্রথম রান্না ভালো হয়নি বলে খুব কটু কথা শোনালেন মাদাম আদলৌনাকে জাস্টিনা। মাদাম নীরবে শুনে গেলেন। ইসাবেলা আজ আর জাস্টিনার সামনে আসেনি। মাদাম ওকে মাধবের কাছে থাকতে বলেছিল। সন্ধ্যার প্রারম্ভে মাদাম কবিরাজের সাথে দেখা করবেন বলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তার বেরিয়ে যাওয়ার ঘন্টাখানেক পরে জুজানি এসে জানালো ভিক্টোরিয়া বাড়ি ফিরেছে। ইসাবেলা স্বস্তি পেল। ভিক্টোরিয়া নিখোঁজ শুনে ওরও চিন্তা হচ্ছিল। জুজানি আরও বলল গৃহকর্ত্রী রাতের খাবার গরম করে টেবিলে পরিবেশন করতে বলেছেন। ইসাবেলা রান্নাঘরে এলো। মাদাম আদলৌনা রাতের খাবার তৈরি করে গেছেন। ইসাবেলা সেগুলোকে গরম করে টেবিলে পরিবেশন করে। তারপর আবার রান্নাঘরে এসে দাঁড়ায়। ডাইনিংয়ে বেনাস ও জাস্টিনার গলা শুনতে পাচ্ছে। তাদের গলার স্বর চিন্তিত। ভিক্টোরিয়া এসেই শুয়ে পড়েছে, মুখটা ক্লান্ত ফ্যাকাশে। জাস্টিনার অসংখ্য প্রশ্নের জবাবে নিরুত্তর থাকার পর একসময় ঘুমের রাজ্যে হারিয়ে গেছে ভিক্টোরিয়া। মেয়ে বাড়ি ফিরেছে তাতেই বেনাস জাস্টিনা খুশি। দুজনে চুপচাপ খেতে লাগলেন। বেনাসের মনে নানান প্রশ্নের উদয় হলো। এই শহর তন্ন তন্ন করে খুঁজেছিলেন মেয়েকে, কোথাও পাননি। পুরো একটা রাত এবং দিন ভিক্টোরিয়া ছিল কোথায়? বেনাসের মনে কিসের যেন শঙ্কা কাজ করছে। প্রথমে ভিক্টোরিয়া লাপাত্তা হয়ে যাওয়া, তারপর হুট করে বাড়ি ফেরা তার মনে কেন যেন সন্দেহ সৃষ্টি করছে। মেয়ের মুখটা তিনি দেখেছেন, মেয়েকে ওভাবে আগে কখনো দেখেননি। সন্দেহের কারণ ঠিক ওটাই। খাবার শেষ করে উঠে দাঁড়ালেন জাস্টিনা। জুজিনাকে আদেশ করেছে রাতের ভিক্টোরিয়ার ঘুম ভাঙলে কিছু খাইয়ে দেওয়ার জন্য। স্বামীর পিছু পিছু সিঁড়ি বেয়ে উপরে উঠে এলেন। তাদের থাকার রুম ডান দিকে, কিন্তু বেনাস বাদিকে পা বাড়ায়। ওদিকটাতে ভিক্টোরিয়ার রুম। জাস্টিনা বললেন, এখনো ঘরে না গেলেই কি না সকালে যেও। আমি ওকে জাগাবো না, তুমি রুমে যাও, আমি আসছি। জাস্টিনাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে হেঁটে চলে এলো মেয়ের দরজার সামনে। দরজাটা ভেজানো ছিল। নিঃশব্দে ভেতরে ঢুকলেন বেনাস। মনের সন্দেহটা কাটানো দরকার। ভিক্টোরিয়ার রুমের হ্যারিকেনটার সলতে একেবারে কমিয়ে রাখা। ম্ল্যান আলোয় মেয়ের বিছানার দিকে এগোলেন। চিত হয়ে শুয়ে আছে ভিক্টোরিয়া, হাত দুটো বুকের উপর ভাঁজ। নিষ্প্রভ আলোয় ওর মুখটা ভীষণ সাদা লাগছে, জানালার বাইরের তুষারের স্তূপের ন্যায়। মানুষকে এত সাদা বড্ড বেমানান লাগে। বেনাস মেয়ের শিয়রের পাশে এসে দাঁড়ালেন। কেন যেন মৃত মানুষের মতো মনে হচ্ছে ভিক্টোরিয়াকে। সত্যি ভয়টা তার পেয়ে বসলো এবার। গত পরশু দিনের আগে এমনটা ঘটলে হয়তো সন্দেহ জাগতো না, ভয়ও পেতেন না। তার এক কাছের বন্ধু গত পরশুদিন কল করেছিল। বেশ ভীত মনে হয়েছিল তার গলা। কি হয়েছে জানতে চাইলে বললেন, বেসান, আমি বুঝি আর বাঁচবো না। ওরা আমাকে মেরে ফেলবে বন্ধু। কারা? ভ্যাম্পায়াররা। কি যা তা বলছো? ওসব বাস্তবে আছে নাকি? আছে আছে, আমি নিজ চোখে দেখছি। ঠিক এই কারণে ওরা আমাকে বাঁচতে দেবে না। আমি তোমাকে সাবধান করতে কলটা করেছি। আমাকে সাবধান করতে? হ্যাঁ, সবচেয়ে ভয়ের কথা কি জানো বেসান? ওরা অবিকল আমাদের মতো দেখতে, আমাদের মাঝে মিশে গেছে। সাধারণ চোখে ওদের আলাদা করা যায় না। তুমি বোধহয় জানো না, সেদিন তোমার বাড়ির ক্রিসমাসের অনুষ্ঠানে ওদের কয়জন ছিল? বেনাস চমকে ওঠে, কম্পিত কণ্ঠে বলেন, তুমি ওদের নাম জানো? টেলিফোনের লাইনের ওপর পাশে বন্ধুর চিৎকার শুনতে পেলেন। তারপর কঠিন নিস্তব্ধতা নামে। বেনাস বার কয়েক বলেন, হ্যালো হ্যালো।
কোনো জবাব নেই। পরের দিন সকালে খবর এলো সেই বন্ধুটির লাশ পাওয়া গেছে বাড়িতে। লাশটা বড় বীভৎস অবস্থায় ছিল। পুলিশের ধারণা জঙ্গলি কোনো পশুর আক্রমণে মারা গেছেন তিনি। বাড়ির চাকর বাকরেরা রাতে জঙ্গলি প্রাণীর গর্জন শুনেছিল, সুতরাং এই নিয়ে আর তেমন কথা ওঠেনি। কিন্তু বেনাসের ভয়টা বেড়ে যায়। কাউকে এ ব্যাপারে বলেননি তিনি। আজ যখন নিজের নিখোঁজ মেয়ে ফিরে এলো এবং ওর ফ্যাকাশে অবসন্ন মুখটা দেখলেন, ভয়টা হু হু করে জেগে উঠল মনের মধ্যে। একটু আগেও মনে হয়েছিল অকারণেই ভয় পাচ্ছেন। ভিক্টোরিয়া হয়তো কোনো প্রেমিকের বাড়িতে ছিল। মনের ভয় দূর করতে মেয়ের রুমে এসেছেন তিনি। ভ্যাম্পায়ার নিয়ে গত পরশু থেকে বেশ জেনে নিয়েছেন। মেয়েকে একটু পরীক্ষা করলে দোষ কোথায়? তিনি তর্জনী ভিক্টোরিয়ার নাকের সামনে ধরলেন। অনেকক্ষণ পরও হাতে কোনো উষ্ণতা পেলেন না। শুকনো ঢোক গিললেন বেনাস। তার শির দ্বারা বেশ শীতল স্রোত বয়ে গেল। কাপা হাতে মেয়ের কপাল ছুঁতে আটকে 2 গজ দূরে সরে গেলেন। ভিক্টোরিয়ার কপাল বরফের ন্যায় ঠান্ডা। এমনটা কেবল মৃত মানুষের বেলাতেই সম্ভব। আচমকা ভিক্টোরিয়ার জানালার কবাট খুলে যায়। উন্মাদ বাতাসে রুমের সবকিছু উঠতে লাগলো। বাতাসে হেলে দুলে নিভে গেল হ্যারিকেনের আলো। বেনাস ধরপড়িয়ে উঠে দরজার কাছে যেতেই দরজাটা সশব্দে বন্ধ হলো। বেনাস পেছনে কারো উপস্থিতি টের পাচ্ছেন। ভয়ে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে। ধীরে ধীরে ঘাড় ঘোরাতে একটা অশরীরী তাকে আক্রমণ করে বসলো। মৃত্যুর পূর্বে সেই অশরীরী মানবীয় রূপ তিনি দেখতে পেলেন। তার সুশ্রী মেয়েটি ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হয়েছে। স্বামীর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন জাস্টিনা। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙল। পাশে ফিরে দেখলেন বেনাস এখনো ফেরেননি। বিছানা ছেড়ে নেমে রুমের বাইরে বেরিয়ে এলেন। স্টাডি রুমে গিয়ে দেখলেন সেখানেও নেই বেনাস। মনে পড়ল শেষবার মেয়ের রুমে গিয়েছিলেন। ভিক্টোরিয়ার রুমের দিকে যাবেন, হঠাৎ জুজানির কান্না শুনে থমকে দাঁড়ালেন সিঁড়ির মুখে। করিডোরের ল্যাম্পটা হাতে নিয়ে হল ঘুরে নেমে এলেন। কান্নার শব্দটা আসছে হলরুমের দক্ষিণ দিক থেকে। ওদিকটা গেস্ট রুম। জুজানি গেস্ট রুমে কি করছে? জুজানি, জাস্টিনা ডাকলেন। ক্ষীণ কান্নার শব্দটা মিইয়ে গেল একটুখানি, তারপর আবার আগের মতো কাঁদতে লাগলো। রাত দুপুরে এভাবে কেউ কাঁদে? জাস্টিনা বিরক্ত হয়ে ঘুরে দাঁড়ালেন ফিরে যাবার জন্য। কাজের লোক কাঁদছে তাতে তার কি? কাঁদুক হতচ্ছাড়িটা। সকালে হলে এই কারণে ওকে আচ্ছা মতো বকবেন তিনি। 2 কদম এগোতেই কান্নার গলা বদলে গেল। এখন গলাটা তার মেয়ে ভিক্টোরিয়ার মনে হচ্ছে। আশ্চর্য! একটু আগে স্পষ্ট জুজানির কান্নার গলা শুনেছিলেন। মুহূর্তে এই গলাটা বদলে গেল কি করে? তার কি হ্যালুসিনেশন হচ্ছে? জাস্টিনা মন দিয়ে শুনলেন। না, মোটেও হ্যালুসিনেশন নয়। ভিক্টোরিয়াই কাঁদছে। শুধু ভিক্টোরিয়া একা নয়, জুজানিও। মাঝরাতে দুজনে এমন মরা কান্না কাঁদছে কেন? জাস্টিনা এগিয়ে গেলেন গেস্ট রুমের দিকে। যত এগোচ্ছেন ততই মনে হচ্ছে কান্নার সুরটা টানছে তাকে। এখন চাইলেও আর ফিরতে পারবেন না। ভয় পেয়ে বসলো জাস্টিনাকে। সম্মোহিতের মতো গেস্ট রুমের দরজা খুলে ভেতরে ঢুকলেন। এই রুমটা অস্বাভাবিক রকমের ঠান্ডা। সামনের ফ্রেঞ্চ জানালার কবাট খোলা। বেপরোয়া ঠান্ডা বাতাস ঢুকে সবকিছু উড়িয়ে দিচ্ছে। এত ঠান্ডায় জাস্টিনার গায়ে কাঁটা দিয়ে উঠল। কুসংস্কার মুক্ত আধুনিকা রমণী জাস্টিনা। অশরীরী কোনো কিছুতেই তার বিশ্বাস নেই। ঈশ্বরের প্রতি বিশ্বাসও লোক দেখানো। তবুও ভয়টা কিছুতেই কাটানো গেল না। ভীত গলায় মেয়েকে ডাকলেন। লিজা। প্রত্যুত্তরে কান্নার গুনগুনানি ছাড়া কিছু এলো না। জাস্টিনার হাতের ল্যাম্পের আলো বাতাসে নিভু নিভু করছে। রুমে এক নজর বুলাতে সামনের খাটের এক কোণে মেয়েকে দেখতে পেলেন। পিঠ এদিক করা, পিঠময় ওর সোনালি চুল উঠছে। শরীরটা কেঁপে কেঁপে উঠছে কান্নার তোড়ে। জাস্টিনা এদিক ওদিক ল্যাম্পটার আলো নিয়ে জুজানিকে খুঁজলেন। কোথাও নেই ও। জাস্টিনা মেয়ের পিছনে গিয়ে দাঁড়ালেন। কাঁদছো কেন সুইট হার্ট? ভিক্টোরিয়ার কাঁধে হাত রেখে প্রশ্ন করলেন তিনি। গুনগুনিয়ে কান্নার শব্দ থেমে গেল, কিন্তু ঘুরে তাকালো না সহসা।
ও জাস্টিনা ল্যাম্প ঝুঁকে ধরতে যা দেখলেন তাতে তার গলা দিয়ে আর্ত চিৎকার বেরিয়ে এলো। ভিক্টোরিজা পৈশাচিক হাসি হেসে মায়ের দিকে তাকালো ঘাড় ঘুরিয়ে। ওর মুখময় তাজা রক্ত গড়িয়ে পড়ছে। এক লাফে দূরে সরে গেলেন জাস্টিনা। জুজানির রক্ত শূন্য মৃতদেহ পড়ে আছে ভিক্টোরিজার সামনে। মেয়ের এহেন ভয়ঙ্কর রূপ দেখে কিছুক্ষণ থ মেরে রইলেন। এই দৃশ্য বিশ্বাস করতে সময় লাগলো তার। রাতে তার স্বামীর রুমে না ফেরার কারণ এতক্ষণে বুঝলেন। বেনাস বেঁচে নেই, একমাত্র মেয়ের এই দশা। জাস্টিনার বুক ফেটে কান্না এলো। ভিক্টোরিজা উঠে দাঁড়ায়, জিহ্বা দিয়ে ঠোঁটের পাশে লেগে থাকা রক্ত চেটে দাঁত বের করে হাসে। গা শিউরে ওঠা সেই হাসি। জাস্টিনার সর্বশরীর থরথর করে কাঁপছে। হাত থেকে ল্যাম্পটা লুটিয়ে পড়ল মেঝেতে। কোনো রকমে রুম থেকে ছুটে বেরিয়ে এলেন। হলঘর এসে হুমড়ি খেয়ে পড়লেন কিছুতে বেঁধে। ক্ষীণ আলোয় দেখতে পেলেন এবারের ভৃত্যদের লাশ পড়ে আছে নিচে। একটু আগে এসব খেয়াল করেননি। জাস্টিনা ভয়ে শব্দ করে কেঁদে উঠলেন। ছুটলেন ইসাবেলাদের রুমের দিকে। ওই ঘরে এখনো বাতি জ্বলছে। রুমের কাছাকাছি যেতে বাড়ির পেছনে ঘোড়ার খুরের শব্দ কানে এলো তার। থামলেন জাস্টিনা। সেদিকে এগিয়ে যাবেন তখনই অদৃশ্য কিছু এসে তাকে হল ঘরের দিকে টেনে নিয়ে গেল। চাপা একটা আর্তনাদ মুহূর্তেই বিলীন হয়ে যায় সেই স্থানে। নিকোলাস বিশেষ কাজে জার্মানি গেছে, ফিরবে পরশুদিন। সুতরাং ইসাবেলা আজ বাড়িতেই ছিল। ঘুম আসছিল না ওর। মাধবেও মায়ের না ফেরাতে চিন্তিত। দুজনেই রুমের বাইরের চাপা আর্তনাদ শুনতে পায়। মাধবেই চকিতে সোজা হয়ে বসলো খাটের ওপর। ইসাবেলা কান পেতে শুনল হিংস্র গর্জন। এই গর্জন ওর চেনা। বুকটা কেঁপে ওঠে আতঙ্কে। দ্রুত থলিটা খুঁজে রোজারিও বের করে। আজ আর ওটা নিজে পড়ল না, পরিয়ে দিল মাধবেইর গলায়। নিজের কোমরে গুজে নেয় কাঠের চৌকো মাথার টুকরো। বাকি জিনিসগুলো হাতের কাছ থেকে ত্রস্ত পায়ে দরজার দিকে যায়। বেশ কিছুক্ষণ পরে পরিচিত গলার ডাক শুনে দ্রুত দরজা খুলে দিল। সামনে রক্তাক্ত শরীরে মাদাম এসে আছেন। ইসাবেলা কেঁদে ওঠে। মাদাম, এই অবস্থা কি করে হলো আপনার? গত পর্বের পর থেকে। ইসাবেলা ঊর্ধ্বমুখে তাকিয়েছিল ছিন্ন পাপড়িগুলোর দিকে। ওদের থেকে বেরোনো দুটি সমস্য আরো ম্লান হচ্ছে। ফুলের পুষ্প বৃন্ত পরাগদণ্ড গর্ভদণ্ড একত্রে আছে বিচ্ছিন্ন পাপড়িগুলোর মাঝে। পুষ্পবৃন্তের সাথে পরাগদণ্ড আর গর্ভদণ্ড নেতিয়ে যেতে লাগলো। ওগুলো যত নেতিয়ে যায় পাপড়িগুলোর দুটি ততই ম্লান হয়। হঠাৎ আবহাওয়া পরিবর্তন হলো। বিদ্যুৎ স্ফুরণ আছড়ে পড়লো এই রুমের জানালায়। দেখতে দেখতে ঝড় উঠলো বাইরে। প্রচন্ড জোরে জানালার কাছে আঘাত করছে বাতাস। সাথে হিংস্র নেকড়ের গর্জন শোনা যাচ্ছে। মাধবী মায়ের লাশ কোলে নিয়ে সজল চোখে তাকালো ইসাবেলার দিকে। ইসাবেলা বলল, খুব খারাপ কিছু ঘটতে চলছে মাধবী, সাবধান হতে হবে আমাদের। ইসাবেলা দরজার দিকে তাকায়। দরজা খোলা। তাড়াতাড়ি উঠে দরজা বন্ধ করতে গেলে প্রবল বেগে ধেয়ে আসা বাতাস ওকে উড়িয়ে ফেলে দেয় জানালার দিকে। ওটা বাতাস নয়, অন্য শক্তি। জানালার বাড়ি খেয়ে মেঝে পড়ে ব্যথায় গোঙাতে লাগলো ইসাবেলা। ওর দেহের আঘাতে জানালার কাছে ফাটল ধরে। বাতাসের দাপটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় জানালার কাচ। ছুটে এসে ওর শরীরের ওপর পড়ল। ইসাবেল, মাধবী বহুদিন পর দুপায়ের ওপর দাঁড়িয়েছে। আনন্দ আর নেই এখন ওর। ইসাবেলা টেনে বসালো। উদ্বিগ্ন গলায় বলল, ঠিক আছো তুমি? ঠিক আছে আমি। মাধবী, আমাদের এখান থেকে পালাতে হবে, চলো এক্ষুনি। ইসাবেলা দাঁড়াতে গিয়ে মেঝেতে পড়ে থাকা জানালার কাছের টুকরো ঢুকে গেল পায়ের তলায়। ব্যথায় কোকিয়ে উঠল। মাধবী দেখলো ইসাবেলার দেহের অনেক জায়গায় কাছের টুকরোর আঁচড় লেগেছে। ওকে কোলে তুলে বিছানায় বসালো। এই ফাঁকে রসুনের মালাটা অজান্তেই ছিঁড়ে পড়ে গেল নিচে। বিছানায় বসিয়ে পায়ের তলার কাছের টুকরো বের করে আনে মাধবী। দাঁতে দাঁত কামড়ে ব্যথা গোপন করার চেষ্টা করে ইসাবেলা। কিছুটা ব্যর্থ হয়। মাধবী ফার্স্ট এই মা ভিন্ন হলেও একই পিতার ঔরসজাত বলেই হয়তো ভীষণ মিল রয়েছে আন্দ্রেই এবং নিকোলাসের চেহারায়। দীর্ঘদেহী গরম চাহনিতে একই তীক্ষ্ণ দুইজনের। দুই ভাইয়ের বৈসাদৃশ্য খুঁজতে গেলে প্রথমেই চোখে পড়ে দুজনের চোখের রং। নিকোলাস নীল চোখের অধিকারী, অপরদিকে আন্দ্রেইয়ের চোখের রং ওর মায়ের মতো, ফিরোজা।
দুই ভাইয়ের বয়সের ব্যবধান আন্দাজ করা মুশকিল। আন্দ্রেই যখন পিশাচে পরিণত হয় তখনও সদ্য কৈশোর পেরোনো যুবক। পিশাচদের দৈহিক বয়স বাড়ে না, তবে মনোগতভাবে সময়ের সাথে সাথে ওরা আর সবার মতো পরিণত হয়। কিশোর সুলভ দেহে পরিবর্তন এনেছে আন্দ্রেই। শরীর চর্চা করে নিয়মিত, পেশিবহুল দেহ, সেমি লং চুলের কাট খোঁচা দাড়ি আর পোশাক পরিচ্ছদের কারণে বয়সের তুলনায় বেশ বড়ই মনে হয় এখন ওকে। দুই ভাইয়ের অন্যতম বৈসাদৃশ্য ছিল আন্দ্রেইয়ের তুলনায় নিকোলাস বড় বেশি নির্মম আর হিংস্র, কিন্তু আজ সেটা অতীত। আজ আন্দ্রেই নির্মমতার নতুন ইতিহাস গড়েছে। এক মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত করেছে বেনাস নিলসনের প্রবাস সম বাড়িটিকে। ভিক্টর রিজাকে নিজের সহচরী বানিয়েছেন। এই সব কিছুর মূলে কিছু কারণ অবশ্য রয়েছে। প্রথম কারণ, নিকোলাসের কাছ থেকে ইসাবেলা নামক দুর্বলতাকে সরানো। নিকোলাস এখানে থাকলে সেটা অসম্ভব ছিল, তাই তো জরুরি প্রয়োজন দেখিয়ে সুকৌশলে নিকোলাসকে জার্মানি পাঠিয়েছ। এখন ওর পথে আর কোনো বাধা নেই। নিকোলাস ফেরার আগে ইসাবেলাকে এখান থেকে বহু দূরে পাঠিয়ে দেবে। নিকোলাসের ধরা ছোঁয়ার বাইরে। একটা মেয়ে মানুষের জন্য কতদিনই বা শোক করবে ওর ভাই? 1 মাস, 1 বছর, কিংবা আরো কিছুদিন, তারপর সব ঠিক হয়ে যাবে। আদ্রেই, ইসাবেলার ভীত গলার স্বর পুনরায় শুনল আন্দ্রেই। মেয়েটার মুখ ভয়ে সাদাটে হয়ে গেছে। আন্দ্রেই ধীর পায়ে ওর দিকে এগোয়। ওকে এগোতে দেখে পিছিয়ে যায় ইসাবেলা। কি করবে ইসাবেলাকে আন্দ্রেই? মেরে ফেলবে? ইসাবেলার রক্তের স্বাদ এখনো জিহ্বায় লেগে আছে। আন্দ্রেইয়ের সদন্ত বেরিয়ে এলো। ফিরোজা চোখের মণি রক্তের নেশায় লাল হয়ে ওঠে। আন্দ্রেইয়ের মনে পড়ে ইসাবেলার সাথে প্রথম দেখা হওয়ার স্মৃতি। পরিচিত মহলে ক্যাসানোভা বলেই খ্যাত আন্দ্রেই। নারীদের মন আর দেহ নিয়ে খেলা ওর শখ, অভ্যেস। মা এবং ছোট বোন নোভা ছাড়া কোনো মেয়েকেও সম্মান করে না। নারী মাত্রই ওর কাছে দৈহিক চাহিদার নামান্তর। ইসাবেলাকেও সেদিন তেমনই করে স্পর্শ করেছিল। আজ সেই ইসাবেলা ওর ভাইয়ের প্রেমিকা। থমকে দাঁড়ায় আন্দ্রেই। কেন যেন অস্বস্তি হচ্ছে এখন ইসাবেলার মুখ দেখে। নিকোলাস নিষ্ঠুরতার দিক দিয়ে মেয়ে ছেলের বৈষম্য করে না, কিন্তু আন্দ্রেই ভিন্ন। ও প্রেমিক পুরুষ, মারলেও ভালোবাসে, বড় আদর করে মারে। ইসাবেলার ক্ষেত্রে সেটা হচ্ছে না, সুতরাং আজ ইসাবেলাকে সে নিকোলাসের নিয়মেই মারবে। ও যখন ইসাবেলাকে মারবে বলে মনস্থির করেছে, ঠিক তখনই পেছন থেকে কেউ সজোরে আঘাত করলো মাথায়। ভোরু কোচকে পেছন ফিরে দেখলো চশমা পরা এক যুবক ভীত মুখে দূরে সরে দাঁড়িয়েছে। যুবকের গলা চেপে ধরতে গিয়ে থেমে যায়। যুবকের গলার রোজারিওতেও ঝুলন্ত ক্রুশটা ওকে থামতে বাধ্য করে। রাগে গজগজ করে পিছিয়ে যায় 3 কদম। ইসাবেলা আন্দ্রেইয়ের এই আগমনের কারণ খুঁজে পাচ্ছে না। কি চাই ও? আন্দ্রেইয়ের রাগত মুখে ক্রূর হাসি দেখা গেল। ইসাবেলার গলা শূন্য। আন্দ্রেই চোখের নিমেষে ওর সামনে গিয়ে দাঁড়ায়। কি চাই আমি? তোমার মৃত্যু। ইসাবেলার প্রশ্নবিদ্ধ মুখ চেয়ে মনে মনে হাসলো আন্দ্রেই। তারপর বলল, তোমাকে মরতে হবে ইসাবেলা। আমার ভাইয়ের ভালোর জন্য তোমাকে মরতে হবে। আচমকা গলা চেপে ধরে। ইসাবেলা ওর হাত থেকে গলা ছাড়ানোর চেষ্টা করছে। ওর মৃত্যুতে নিকোলাসের কি ভালো হবে? কেন বলল এ কথা আন্দ্রেই? আন্দ্রেই ওর দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। ইসাবেলা খুক খুক করে কাঁদতে কাঁদতে বলল, আমার দম বন্ধ হয়ে আসছে আদ্রেই। বেশ, আর একটু পরে একেবারে নিভে যাবে তোমার প্রাণ প্রদীপ। এই তো চাই আমি। আরো জোর গলায় চাপ দেয় আন্দ্রেই। ইসাবেলা শ্বাস নেওয়ার জন্য ছটফট করছে। মাধবেই কি করবে ভেবে না পেয়ে খালি হাতে এগিয়ে এলো। ইসাবেলা হাত নাড়িয়ে ওকে থামাতে চায়। মাধবের কিছু হলে তাসা পিতৃহীন হয়ে যাবে। তাতিয়ানার হয়তো সংসার হবে না। মাধবের পাওয়া হবে না প্রিয়তমাকে। জানা হবে না পুতুলের মতো একটি কন্যা আছে ওর। মাধবেই হয়তো ইসাবেলা ছাড়া তখন আর কিছুই ভাবেনি। আন্দ্রেইয়ের চোয়ালের একপাশে সজোরে ঘুষি বসাতেই অদৃশ্য হয়ে যায় আন্দ্রেই। ইসাবেলা দপ করে মেঝেতে পড়ে। খুক খুক করে কেশে ওঠে। হাঁ করে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেয়। ভয়ে কাঁপছে রীতিমতো। ভয়কে এখনো জয় করে উঠতে পারেনি ইসাবেলা। কোনো মানুষই হয়তো পারে না, নয়তো এই হাতেও ইভারলি গ্রাভিয়েল্লাকে একদিন নির্ভয়ে মেরেছিল। কিন্তু আজ আন্দ্রেইয়ের সামনে দাঁড়িয়ে ভয় কাটাতে পারছে না কেন? মাধবেই হতবুদ্ধি হয়ে রইল কিছুক্ষণ। ওই যুবক মুহূর্তেই কোথাও হাওয়া হয়ে গেল। পুরো রুমটা ঝড়ের তাণ্ডবে তছনছ। মাদামের মৃতদেহ খাটের এক কোণে পড়ে আছে। মাধবেই ইসাবেলাকে তুলতে ইসাবেলা দুহাত জড়িয়ে ধরল। বিড়বিড় করে বলে,
তুমি পালাও মাধবী, পালাও। মাধবেই শুনতে পেল। অঞ্জলি ভরে ওর আর্তমুখটা তুলে বলল, তোমাকে একা রেখে কোথাও যাব না আমি। তোমাকে বাঁচতে হবে মাধবী। বাঁচলে দুজনই বাঁচবো, নয়তো মৃত্যু ভালো। ইসাবেলা ওর চোখে চেয়ে চোখের জল ছেড়ে দিল। আজ নিজেকে বড্ড দুর্বল মনে হচ্ছে। মাদাম আদলৌনার মৃত্যুতে শোকাভিভূত ও। শোক সবসময় শক্তি হয় না। মাধবীর বুকে মুখ বুজে কাঁদতে কাঁদতে বলল, আমি মরতে চাই না মাধবী, কত কি দেখার বাকি আমার। তোমাকে আর তাতিয়ানাকে একসাথে দেখতে চাই। আরো একজন আছে যাকে দেখলে তুমি হয়তো বাকরুদ্ধ হয়ে যাবে আনন্দ। আমি তোমার সেই আনন্দ ঘন মুহূর্তের সাক্ষী হতে চাই মাধবী। ও মাধবী, আমি যে এখনো নিকোলাসকে বলিনি আমার মনের কথা, বলিনি আমি ওকে ভালোবাসি। আমি এখনই মরতে চাই না নিকোলাসকে ভালোবাসাময় পৃথিবী না দেখিয়ে মরতে চাই না আমি। তোমার কিছু হবে না বেল, আমি আছি তো। মাধবী ওর মাথায় হাত বুলিয়ে দেয়। চোখ ছলছল করছে। ও কি পারবে ইসাবেলাকে বাঁচাতে? হঠাৎ পাশ থেকে কারো হাততালিতে চমকে তাকায় দুজন। আন্দ্রেই আবার ফিরে এসেছে। চমৎকার দৃশ্য, কিন্তু আফসোস বেশিক্ষণ এই দৃশ্য এতেই হবে না। অন্তিম যাত্রার সময় হলো, পরস্পরের কাছ থেকে বিদায় নাও। ওদের দিকে রহস্যময় হাসি হেসে ডাকলো। রিজা। পলকেই অদৃশ্য এক শক্তি ইসাবেলাকে মাধবীর বুকের উপর থেকে টেনে ছুঁড়ে ফেলে দরজার মুখে। মেঝেতে আছড়ে পড়ে ইসাবেলার দেহ। তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠে। মাধবী ওকে বাঁচাতে গিয়ে থমকে দাঁড়ায়। কালো ধোঁয়া ক্রমশ ইসাবেলার বুকের উপর জড়ো হচ্ছে। ক্ষণিকের মধ্যে সেটা একটা নারী অবয়ব নিল। কাজিন হওয়ার সুবাদে ভিক্টোরিয়াকেও আগে থেকেই চিনত। আজও চিনতে ভুল হলো না। কিন্তু আগের দেখার ভিক্টোরিয়ার এই ভিক্টোরিয়াকে মিল কোথায়? এ যে হিংস্র এক ডাইনিতে পরিণত হয়েছে। ইসাবেলার বুকের ওপর বসে লোলুপ চোখে চেয়ে আছে। রক্তিম ঠোঁটের দুপাশে চকচক করছে ধারালো দুটো সাদা সুচালো দাঁত। এই একই দাঁত এই যুবকেরও আছে। তবে কি এও পিশাচ? মাধবী আন্দ্রেইয়ের দিকে ঘুরতে আন্দ্রেইয়ের একেবারে সন্নিকটে এসে দাঁড়ায়। মাধবী কিছু বুঝে ওঠার আগে ওকে সম্মোহিত করে ফেলল। চাইলেও এখন আর এক চুল নড়তে পারছে না মাধবী। আন্দ্রেই ওর ঘাড় ধরে মুখটা কানের কাছে নিয়ে বলে, হ্যাঁ, পিশাচ আমি, রক্ত পিশাচ। মাধবীকে কিছু ভাবার অবসর না দিয়ে সদন্ত ফুটিয়ে দেয় ওর গলার কাছে। ব্যথায় গোঙানি দিয়ে ওঠে মাধবী। মাধবীর রক্ত গলায় চেটে বিদ্যুৎ খেলে গেল যেন আন্দ্রেইয়ের শরীরে। মৃদু ঝাঁকুনি দিয়ে উঠল। ওর গলায় উজ্জ্বল এক দ্যুতি দেখা গেল। ভীষণ অদ্ভুত অনুভূতি হলো ওর। ধাক্কা দিয়ে ফেলে দিল মাধবীর দেহটাকে মেঝের উপর। পড়া মাত্রই অচৈতন্য হলো। গলা জ্বলছে আন্দ্রেইয়ের। শব্দ করে কয়েকবার গলা ঝাড়ল। না জরুরি কমছেই না। মাধবীর দিকে ক্রোধিত দৃষ্টিতে চেয়ে রইল। এই মানবের রক্তে কি লঙ্কা মেশানো? এত জ্বলছে কেন গলা? ঝোড়ো হাওয়ার কারণে শূন্যে ভাসমান দ্যুতিময় পাপড়ি বিচ্ছিন্ন ফুলটা ছাদের সাথে লেগেছিল। সবার অলক্ষ্যে একটা একটা করে শুকিয়ে যাচ্ছে এখন। শুকনো পাপড়িগুলো ভস্মীভূতের ন্যায় হাওয়ায় মিলিয়ে গেল। একটার পর একটা। বাকি রইল পুষ্পবৃন্ত। সবুজ রঙের পুষ্পবৃন্তটি শুকিয়ে শূন্যে ভাসতে ভাসতে সেটি নেমে এলো নিচে। পড়ল ঠিক আন্দ্রেইয়ের পায়ের কাছে। আন্দ্রেই খেয়াল করলো না। পাশ কাটিয়ে চলে এলো মাধবীর অচেতন দেহের সামনে। এই পর্যন্ত কত মানুষের রক্তই তো পান করলো, কোনোদিন এমন গলা জ্বলেনি। আন্দ্রেই ভাবনায় পড়ল। ইসাবেলা ভিক্টোরিয়ার এই রূপ দেখে স্তব্ধ হয়ে রইল। প্রথমে মাদাম আদলৌনার মৃত্যু, এখন আবার ভিক্টোরিয়ার পিশাচ রূপ দেখে মনটা বিষাদে ভরে ওঠে। হঠাৎ ভাবে, বাড়ির বাকিরা ঠিক আছে তো? মনে পড়ে দরজার বাইরে শোনা সেই আর্তনাদ। এখন এই বাড়িটা নিস্তব্ধতা এক মৃত্যুপুরী মনে হতে লাগলো ওর কাছে। এই মৃত্যুপুরীতে কেবল ও আর মাধবী বুঝি বেঁচে আছে। মাধবী ভিক্টোরিয়া আক্রমণ করতে উদ্যত হলো। ইসাবেলা সমস্ত শক্তি দিয়ে ওকে প্রতিহত করার চেষ্টা করে। ডাইনিদের শরীরে অসুরের শক্তি। ইসাবেলা পরাজিত হওয়ার পথে। হঠাৎ ওর নজর যায় একটু দূরের মেঝেতে। মাধবীর গলার রোজারিও ছিঁড়ে পড়ে আছে। কিভাবে ছিঁড়ল ওটা? বোধহয় ভিক্টোরিয়া ওকে মাধবীর বুক থেকে টেনে আনার সময় অসাবধানে ইসাবেলার হাতের টানে ছিঁড়ে গেছে। মাধবীকে খুঁজতে লাগলো। জানালার পাশের মেঝেতে পড়ে আছে ওর অচেতন দেহ।
ওর দেহ খানিক আড়াল করে দাঁড়িয়ে আছে আন্দ্রেইয়ের দ্বিগুল দেহ। ওকে মেরে ফেললো মাধভেইকে। ইসাবেলা চিৎকার করে কেঁদে ওঠে। মাধবী, না, কোনো সাড়া নেই। ভিক্টোরিয়া জিতে গেল। দাঁত বসিয়ে দিল ওর ঘাড়ের কাছে। ইসাবেলা কি করবে এখন? মৃত্যুকে বরণ করে নেবে? এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একজনকেই ওর মনে পড়লো, অস্ফুটে ডাকলো। নিকোলাস। বন্ধ চোখে ভাস্বর হয় নিকোলাসের হাসি মুখ, ওর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। আর ওকে দেখবে না ভাবতেই সশব্দে কেঁদে ওঠে। এই জনমে বুঝি অপূর্ণই রয়ে গেল ওদের প্রেম। না, এইভাবে মরবে না ও। শেষ লড়াইটা করবে ইসাবেলা। জামার ভেতরে কাঠের সুচালো টুকরোটা এখনো আছে। ভিক্টোরিয়াকে মারতে ওর বড় কষ্ট হবে। অল্প সময়ে খুব কাছের মানুষদের একজন হয়ে উঠেছিল ও। মনকে সান্ত্বনা দিল এই বলে যে ওর চেনা সেই ভিক্টোরিয়া নয়, রক্ত পিপাসু এক ডাইনি। চোখ মেলে গভীর শ্বাস নিল, তারপর জামার ভেতর থেকে বের করে আনে কাঠের টুকরো, ঢুকিয়ে দিল ভিক্টোরিয়ার হৃৎপিণ্ড বরাবর। আর তো চিৎকারে ছিটকে সরে পড়ল দূরে। বেশ খানিক রক্ত পান করেছে, বড্ড দুর্বল লাগছে ইসাবেলার শরীর। আন্দ্রেই এদিকে আসার আগে কোনো রকমের রোজারিও হাতে তুলে নেয়। রাগে হিংস্র হায়েনার মতো গর্জন করে আন্দ্রেই। ভিক্টোরিয়ার কাছে ঘেঁষতে পারছে না। কাঠের টুকরো এখনো ভিক্টোরিয়ার বুকের মধ্যে গেঁথে আছে। ইসাবেলা এই সুযোগ নিল। থলেটা কাছাকাছি কোথাও পেল না। খালি হাতেই ও গিয়ে দাঁড়ায় ভিক্টোরিয়ার পেছনে। ইসাবেলার সাথে পেরে ওঠে না ভিক্টোরিয়া। এক হাত ওর থুতনি নিচে রাখলো আর অন্য হাতে গলা জড়িয়ে ধরে আন্দ্রেই ওর উদ্দেশ্য বুঝতে পেরে চোখ রাঙিয়ে বলে, খবরদার ইসাবেলা। তোমার মা আমারই সামনে আমার ভ্যালেরিয়াকে মেরেছে, আর আজকে তুমি আমার ভাগ্নির বাবাকে মারলে। খবরদার করছো না, শুনলে মেরে ফেলবে। বেশ, তাই করো। নিকোলাস তোমাকে ছাড়বে না আদ্রেই, শেষ করে ফেলবে তোমাকেও। আন্দ্রেই অট্ট হাসিতে ফেটে পড়ে। বোকা মেয়ে, তোমার ধারণা ও তোমাকে ভালোবাসে? আসলে পিসাসরা নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। তোমাকে তো ও স্বার্থের জন্য ব্যবহার করেছে। তুমি বললে আর আমি বিশ্বাস করে নিলাম। আমার বিশ্বাস এত ঠুকলো না আদ্রেই। আন্দ্রেই বিছানার এক পাশে এসে বসলো, পায়ের ওপর পা তুলে গলায় হাত বোলাতে বোলাতে বলল, ঠুনকো নয়, তবে অন্ধ। তুমি ভালো করে জানো ও তোমার বংশকে ঘৃণা করে। জানো না? বলো। আমাকে ভালোবাসেও। মুখে বলেছে কখনো? ইসাবেলা জবাব খুঁজে পেল না সহসা। আন্দ্রেইয়ের ঠোঁটের কোণে ক্ষীণ হাসি দেখা দিল। ইসাবেলা কপট রাগে বলল, সবকিছু মুখে বলার প্রয়োজন পড়ে না আদ্রেই। আমি জানি নিকোলাস আমাকে ভালোবাসে। ভ্রম তোমার। যে ভালোবাসে সে প্রকাশ না করে থাকতেই পারে না। নিকোলাস কোনোদিন তোমাকে ভালোবাসেনি আর না বাসবে। ও তোমাকে হাসিল করে ড্যামিয়ানকে শিক্ষা দিতে চায়। ড্যামিয়ানকে চেনো তো? আমি শতভাগ নিশ্চিত আমার চেয়ে বেশ ভালোভাবে চেনা আছে ওকে তোমার। ঠিক বলেছি না ইসাবেলা? স্টপ। আন্দ্রেই দুহাত শূন্যে তুলে মেকি অনুতাপের ভঙ্গিতে বলে, ওকে, আই এম সরি, রিয়েলি। বাস্টার্ড, প্রথমে ভিক্টোরিয়াকে শেষ করব, তারপর তোর ধর থেকে গলাটা আলাদা করে নরকে পাঠাবো তোকে আমি। ও, আমি সত্যি ভয় পেয়েছি ইসাবেলা, সত্যি।